আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। সঙ্গে আছি আমি নুরমোহন বেগম, প্রভাষক সমাজবিজ্ঞান, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে তোমাদের পড়িয়েছিলাম চাকমা নৃগোষ্ঠী, চাকমাদের জীবনধারা পড়িয়েছিলাম। আজকে তোমাদেরকে পড়াবো চতুর্থ অধ্যায় থেকে নেওয়া গারো নৃগোষ্ঠীর জীবনধারা। চতুর্থ অধ্যায় বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা শিরোনাম। সেখানে আজকে আমরা পড়ব গারো নৃগোষ্ঠী। তোমরা কি প্রস্তুত? আমার বিশ্বাস তোমরা প্রস্তুত। আজকে আমরা পড়ব গারো। বাংলাদেশে যতগুলো নৃগোষ্ঠী আছে তার মধ্যে চাকমা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, আর গারোরা হচ্ছে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ নৃগোষ্ঠী যারা এই দেশে বসবাস করছে। আমরা আজকে গারোদের জীবনধারা নিয়ে আলোচনা করব। গারোদের জীবনধারা নিয়ে আলোচনা করতে গিয়ে আগে আমরা জানব গারোদের নামকরণ। গারোদের নামকরণ অনেকেই মনে করে থাকে গারোদের নাম অনুসারে গারো পাহাড়ের সৃষ্টি। আবার কেউ কেউ বলে গারো পাহাড়ের নাম অনুসারে গারো নৃগোষ্ঠীর নামকরণ করা হয়েছে। বোনার্জি নামে একজন নৃতত্ত্ববিদ, উনি বলেছেন যে আসামে যতগুলো গারো পাহাড় আছে তার সবকটি গারোদের নাম অনুসারে রাখা হয়েছে। আর এই তথ্যটাকে সমর্থন করেছে বাংলাদেশের নৃবিজ্ঞানী খালেক। বাংলাদেশের নৃবিজ্ঞানী ডক্টর খালেক উনি এই তথ্যটাকে সমর্থন করে বলেছেন যে হ্যাঁ, গারোদের নাম অনুসারে গারো পাহাড়ের নাম, গারো পাহাড়ের নাম অনুসারে গারোদের নাম নয়। আরেকজন আছে, সেটা হচ্ছে জ্যাংচাম, যিনি নৃগোষ্ঠীদের নিয়ে গবেষণা করেন, নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে গবেষণা করেন, এরকম একজন গবেষক জ্যাংচাম বলেছেন যে গারোদের নামটা মূলত অন্যদের দেওয়া, আর অন্যদের দেওয়া বলেই এরা এই নামে নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করেন না। গারোরা নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করেন মান্দি নামে। এরা নিজেদেরকে কি নামে পরিচয় দিতে পছন্দ করেন? মান্দি নৃগোষ্ঠী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করেন। মান্দি অর্থ হচ্ছে মানুষ। এনারা মান্দি কিংবা আচিক মান্দি এই নামে নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করেন। আচিক মান্দি হচ্ছে পাহাড়ি মানুষ, আর মান্দি হচ্ছে মানুষ। সেই হিসেবে গারোরা সবসময় মান্দি কিংবা আচিক মান্দি বলে পরিচয় দিতে পছন্দ করেন। এটা কার গবেষণায় আসছে? জ্যাংচাম। সুভাষ জ্যাংচাম। আমি লিখে দিচ্ছি সুভাষ জ্যাংচাম বলেছেন গারোরা নিজেদেরকে আচিক মান্দি, এগুলো শর্ট কোশ্চেনে আসে, আচিক মান্দি, আচিক মান্দি কিংবা মান্দি, শুধু মান্দি। আচিক মান্দি হচ্ছে পাহাড়ি মানুষ, আর মান্দি অর্থ হচ্ছে শুধু মানুষ। গারোরা নিজেদেরকে পাহাড়ি মানুষ কিংবা শুধু মানুষ বলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এ তো গেল নামকরণ। আচ্ছা, এবার আমরা তাহলে জানি গারোদের বাসস্থান বা গারোদের অবস্থান। গারোরা কোথায় কোথায় বাস করে।
আমাদের কোন কোন জেলায় কোন কোন অঞ্চলে গারোদের বাস। আমরা এর আগে পড়েছিলাম চাকমাদের বাস। চাকমারা সাধারণত পার্বত্য চট্টগ্রামে বাস করে। আর গারোরা তাহলে বাংলাদেশে কোথায় বাস করে? গারোরা বাস করে বাংলাদেশে বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, ঢাকার উত্তরে এবং রংপুর উত্তর পূর্বাঞ্চলে। তাহলে আমরা কোথায় গেলে জানলাম? ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, ঢাকা আর রংপুর উত্তর পূর্বাঞ্চলে, রংপুরে। আবার সিলেটে কিছু কিছু অঞ্চলে ওরা, সিলেটের চা বাগানে কিছু কিছু অঞ্চলে, চা বাগানের পাহাড়ে এরা বসবাস করে। এছাড়া ভারতের আমাদের আসাম, এদের নাগাল্যান্ড, আসাম, নাগাল্যান্ড, কুচবিহার, মেঘালয় প্রভৃতি অঞ্চলেও এরা বসবাস করে। তাহলে এদের অবস্থানটা কোন কোন জায়গায়? ভারতের আসাম, মেঘালয়, কুচবিহার, নাগাল্যান্ড। আর বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, রংপুর, ঢাকা এবং সিলেট চা বাগানে কিছু কিছু গারো বসবাস করে। তাহলে এদের অবস্থান চলে গেল। তাহলে আসি কি এখন জনসংখ্যা, গারোদের জনসংখ্যা। গারোদের জনসংখ্যা 1991 সালে আদমশুমারিতে দেখা গেছে যে, দেখানো হয়েছে যে গারোরা এদেশে 1,02,000-এর মতো জনগোষ্ঠী বসবাস করে। তার মধ্যে সবচেয়ে বেশি কোথায় আছে? ময়মনসিংহে 50,000 আর টাঙ্গাইলে 20,000। এটা 91 সালে আদমশুমারিতে ছিল যে বাংলাদেশে 1,02,000-এর মতো জনগোষ্ঠী বসবাস করে গারো সম্প্রদায়। তারা ময়মনসিংহে আছে 50,000, টাঙ্গাইলে আছে 20,000, আর বাকি যেগুলো আছে এটা অন্যান্য দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে যে বাকি জনগোষ্ঠী। আবার 2011 সালে নৃগোষ্ঠীর জরিপে আসছে, দেখানো হয়েছে যে গারোদের জনসংখ্যাটা 84,565 জন দেখানো হয়েছে। শুধুমাত্র বাংলাদেশে 84,565 জন গারো বসবাস করে। কিন্তু ভারত আর বাংলাদেশে মিলে কত বাস করে? ভারত এবং বাংলাদেশের মোট জনগোষ্ঠী, গারোদের জনগোষ্ঠী হচ্ছে 3,97,842 জন জনগোষ্ঠী ভারত এবং বাংলাদেশে বসবাস করে। তাহলে আমরা প্রথমে জানলাম কি গারোদের নামকরণ। গারো পাহাড়ের নাম অনুসারে গারোদের নামকরণ করা হয় নাই, বরং গারোদের নামেই গারো পাহাড়ের নামকরণ করা হয়েছে প্রথম। আর গারোরা নিজেদেরকে আচিক মান্দি কিংবা মান্দি নামে নিজেদের পরিচয় দিতে বেশি পছন্দ করেন। এটা কে বলেছেন? সুভাষ জেংচাম। আচ্ছা, গারোদের বাসস্থান আমি আবার বলছি। গারোদের বাসস্থান ভারতের আসাম, মেঘালয়, কুচবিহার, নাগাল্যান্ড। আর বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, রংপুর, টাঙ্গাইল, ঢাকার উত্তরে আর হচ্ছে সিলেট চা বাগান অঞ্চলে কিছু কিছু গারো বসবাস করে। সবচেয়ে বেশি গারো বাস করে ময়মনসিংহে, তারপরে হচ্ছে টাঙ্গাইলে। আর জনসংখ্যার দিক থেকে পুরো গারোদের মোট জনসংখ্যা ভারত বাংলাদেশে মোট জনসংখ্যা হচ্ছে 3,97,842 জন। এই তো গেল জনসংখ্যা। তাহলে এবার আর কি কি থাকে এখন? ভাষা। গারোদের ভাষা। গারোদের ভাষার স্থানীয় নাম হচ্ছে, গারোদের ভাষার স্থানীয় নাম হচ্ছে মান্দি ভাষা। গারোদের ভাষার স্থানীয় নাম মান্দি। গারো ভাষার স্থানীয় নাম হচ্ছে মান্দি। এই মান্দি আবার দুভাবে বিভক্ত। মান্দি ভাষাটা আবার দুভাগে বিভক্ত। একটা হচ্ছে
আচিক কুশিক মান্দি, আরেকটা হচ্ছে মান্দি কুচিক ভাষা। একটা হচ্ছে আচিক কুশিক ভাষা, আরেকটা হচ্ছে মান্দি কুশিক ভাষা। আচিক কুশিক, আচিক ভাষাগুলো একটু বিদঘুটের কথাগুলো। আচিক কুশিক, একটা হচ্ছে মান্দি কুশিক। ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় যে গারোদের এই ভাষাগুলো স্থানীয় ভাষার নাম হচ্ছে মান্দি ভাষা। এদের এই ভাষাটা আবার মান্দি ভাষাটা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে আচিক কুশিক, একটা হচ্ছে মান্দি কুশিক। তাদের এই ভাষা বিশ্লেষণে দেখা গেছে যে এদের এই ভাষাটা 1500 বছরের পুরনো। এদের ভাষা 1500 বছরের পুরনো। তাদের নিজস্ব কোনো লিপি নেই, অক্ষর নেই। এরা বাংলা ভাষাতে কথা বলে, বাংলা ভাষাতে কথা বলে না, সরি, বাংলা হরফে তাদের ভাষাগুলো লিখে আসছে। তাদের হরফটা, তাদের নিজস্ব কোনো হরফ বা লিপি নেই, অক্ষর নেই, যেটা বাংলাতে ওদের অক্ষরগুলো লিখে। আমরা অনেক সময় অগ্রতে টাইপ করি বাংলা, কিন্তু টাইপ করতেছি কি প্রথম বা কলম। ইংরেজি অক্ষরগুলো টাইপ করে যেমন কলম ওভাবে আসে, ওরা ওভাবেই বাংলাটা ওদের হরফে লিখে থাকে আর কি। বাংলা ব্যবহার করে এদের হরফটা বোঝানোর চেষ্টা করে। তাহলে এদের প্রথম ভাষাটাকে জানলাম, এদের স্থানীয় ভাষাটা হচ্ছে মান্দি। আবার মান্দি ভাষাটা দুভাগে বিভক্ত, আচিক কুশিক এবং মান্দি কুশিক। এরা স্থানীয়ভাবে আবার কিছু কথ্য ভাষা ব্যবহার করে। এদের এই কথ্য ভাষা 3টা ভাগে বিভক্ত। তিনটি প্রধান কথ্য ভাষা এরা ব্যবহার করে। 3টি কথ্য প্রধান ভাষা হচ্ছে কি আবেং, আত্তং, মেঘাম। 3টা প্রধান কথ্য ভাষা হচ্ছে আবেং, আত্তং, মেঘাম। বাংলাদেশের গারোরা যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে আবেং কথ্য ভাষা। আমরা তাহলে এখন জানলাম ভাষা। এদের স্থানীয় ভাষার নাম হচ্ছে মান্দি। এটা জ্ঞানমূলক প্রশ্নে আসে যে গারোদের স্থানীয় ভাষার নাম কি। গারোদের স্থানীয় ভাষার নাম হচ্ছে মান্দি। মান্দি ভাষাটা আবার দুভাগে বিভক্ত, একটা হচ্ছে আচিক কুশিক, আর একটা হচ্ছে মান্দি কুশিক। এরা কথ্য ভাষা হিসেবে 3টা প্রধান কথ্য ভাষা ব্যবহার করে। আচিক কুশিকের পাশাপাশি 3টা প্রধান কথ্য ভাষা ব্যবহার করে। সেটা কি, সেটা হচ্ছে আবেং, আত্তং, আবেং, আত্তং, মেঘাম। আমি লিখে দিচ্ছি, নামগুলো মনে থাকে না, বিদঘুটেও ঠিকই, কিন্তু একটু ছন্দ যেন কোথায় আছে। আবেং, আত্তং, মেঘাম। আবেং, আত্তং, মেঘাম। এই 3টা হচ্ছে কথ্য ভাষা। এরা এই ভাষায় কথা বলে। আর এই ভাষাটা কত বছরের পুরনো বলেছি? এই ভাষাটা, এদের মান্দি ভাষাটা 1500 বছরের পুরনো। আচ্ছা, এবার গেল এদের ভাষা। গারোদের ভাষা জানা হলো, অবস্থান জানা গেল, নামকরণ জানা হলো, আর কি জানবো আমরা? নৃগোষ্ঠীগত, এদের অবস্থান, জনসংখ্যা, নামকরণ, ভাষা। তাহলে এখন আমরা জানি এদের নৃগোষ্ঠীগত পরিচয়। নৃগোষ্ঠীগত পরিচয় এদেরকে মোটামুটি ভাবে মঙ্গোলিয়ান বলা চলে। গত ক্লাসে বলেছিলাম যে নৃতত্ত্ববিদরা বা নৃবিজ্ঞানীরা মানুষের দৈহিক গঠনের উপর ভিত্তি করে মানব প্রজাতিকে 4টে শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে শ্বেতকায়, একটা হচ্ছে কৃষ্ণকায়, এটা হচ্ছে মঙ্গলের, এটা হচ্ছে 4 নম্বর হচ্ছে আদি অস্ট্রালয়েড। চাকমারা যেমন মঙ্গলের শ্রেণীভুক্ত, গারোরাও তেমনই মঙ্গলের শ্রেণীভুক্ত। তাদের উচ্চতা খুব একটা হয় না, মাঝারি ধরনের উচ্চতা হয়, 5 ফিট
5.5 ফিট এরকম। এদের গোলাকার মুখমণ্ডল, গোলাকার, চোখ ছোট এবং নাক চ্যাপ্টা। মুখে পুরুষের দাড়ি গোঁফের প্রাচুর্য থাকে না। আমাদের মুসলমান সমাজে দেখা যায় যে দাড়ি গোঁফের পুরুষদের যেমনটা দাড়ি গোঁফের প্রাচুর্য থাকে, এই মঙ্গলের শ্রেণীর লোকদের মধ্যে দাড়ি গোঁফের অতটা প্রাচুর্য থাকে না, শরীরে লোম এত থাকে না। এদের গায়ের রং ফর্সা হতে পারে, আবার শ্যামলাও হতে পারে। এদের চুলগুলো কালো, কখনো কখনো কুকড়ানো হয়, তাই বলে নিগ্রুদের মতো হয় না। নিগ্রুদের মতো ঠোঁট তেমন ঝুলেও পড়ে না। এরা মঙ্গলের নৃগোষ্ঠী। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো এদের ধর্ম। গারুরা কোন ধর্মাবলম্বী? আমরা চাকমা পড়েছিলাম, চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। এখন গারুরা ধর্ম হচ্ছে, এরা 90%, এদের মধ্যে 90% হচ্ছে ধর্মান্তরিত খ্রিস্টান, 2% হচ্ছে মুসলিম এবং হিন্দু, আর 8% হচ্ছে তাদের ঐতিহ্যবাহী ধর্ম পালন করে থাকেন। তার মানে এটি কি দাঁড়ালো? গারুরা ধর্মের দিক থেকে 90% হচ্ছে খ্রিস্টান, 2% হচ্ছে মুসলিম এবং হিন্দু। আর 8% হচ্ছে তাদের ঐতিহ্যবাহী ধর্ম। ঐতিহ্যবাহী ধর্ম, এই 8% ধর্ম ঐতিহ্যবাহী যে ধর্ম আছে, গারোদের এই ঐতিহ্যবাহী ধর্মের নাম আছে একটা। এই ঐতিহ্যবাহী ধর্মের নাম হচ্ছে সংসারিক। তোমাদের এটা জ্ঞানমূলক প্রশ্নে বেশিরভাগই আসে যে গারোদের ভাষার নাম কি, মান্দি ভাষা, এমনকি গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম কি। ঐতিহ্যবাহী ধর্মের নাম হচ্ছে সংসারে। গারুরা সংসারে ঐতিহ্যবাহী ধর্ম পালন করলেও এদের মধ্যে কতগুলো দেবদেবীতে বিশ্বাস আছে, যারা বিশ্বাস করে যে এদেরকে দেখা যায় না। এরা দেবদেবী প্রেতাত্মাতে বিশ্বাস করেন এবং খুব শক্তিধর অতি প্রাকৃত শক্তিকে বিশ্বাস করেন, যাদেরকে দেখা যায় না। যারা তাদের বিশ্বাস তারা বন জঙ্গলে থাকেন, নয়তো বা আকাশে থাকেন। তেমনি আমাদের দেশের নৃবিজ্ঞানী ডক্টর খালেক তাদের এই দেবদেবীর নামগুলোকে মাইতে হিসেবে ঘোষণা করেছেন। মাইতে বলে এরা বিশ্বাস করেন যে এদেরকে দেবদেবী যে অতি প্রাকৃত শক্তিকে বিশ্বাস করে, তাদেরকে গারুরা বলেন মাইতে। এই মাইতেদের কিছু কাজ এবং ক্ষমতা মর্যাদার দিক থেকে এই দেবদেবীগুলোর নাম এবং কার্যাবলী বর্ণনা করেছেন আমাদের বাংলাদেশের নৃবিজ্ঞানী গবেষণা করতে গিয়ে, যে তাদের মধ্যে কিছু কিছু মাইতে আছে যারা খুবই শক্তিধর, এমনকি তাদের পদমর্যাদা কাজ ভাগ করে ওনারা বিশ্বাস করেন। বিশেষ করে গারো সম্প্রদায় বিশ্বাস করেন যে এদেরকে পূজা অর্চনা করলে, খুশি করতে পারলে, এই মাইতিদেরকে খুশি করতে পারলে কি হবে, তাদের মনোবাঞ্ছনা পূরণ হবে। এটা কিন্তু সব ধর্মের মধ্যে আছে যে এই নামাজ পড়লে, আল্লাহকে ডাকলে, এভাবে আমরা বলি। আমাদের ধর্মে, হিন্দু ধর্মে আছে অমুক পূজা করলে, অমুক পূজা করলে মনোবাঞ্ছা পূরণ হবে। এখন গারুদের মধ্যে এটা আছে যে মাইতেদেরকে, কিছু মাইতে আছে খুবই দয়ালু, বন্ধুবৎসল, পরোপকারী, আর কিছু মাইতে আছে মানে দেবদেবী আছে যারা খুবই হিংস্র, বন্ধুবৎসল না, শত্রুভাবাপন্ন। তাদেরকে সব মিলে যদি পূজা অর্চনা করা হয় তাহলে তাদের মনোবাঞ্ছনা পূরণ হবে। এখন বিজ্ঞানী ডক্টর খালেক উনি বলেছেন যে কিছু মাইতের কার্যাবলী উনি বর্ণনা করেছেন। তাদের মধ্যে আছে যেমন আছে কি সবচেয়ে ক্ষমতার সময় হচ্ছে তাতারা।
ওদের মধ্যে তাতার একটা দেবদেবীর নাম যে হচ্ছে সবচেয়ে ক্ষমতা সম্পন্ন। কারো নিগোষ্ঠীতে ধারণা মতে এরাই পৃথিবীর প্রাণীকুলের সৃষ্টিকর্তা। আবার কিছু আছে যে সালজং, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসে। সালজং হচ্ছে এদের জমির উর্বর করে, উর্বরতা বাড়ায় এমন একটা দেবতা যার প্রতিনিধিত্ব হচ্ছে সূর্য। আরেকটা হচ্ছে ফসলের ভালো মন্দ সালজং এর উপরে নির্ভর করে। আরেকটা হচ্ছে সুসাইন হচ্ছে ধন দৌলতের দেবী, যেটার প্রতিনিধিত্ব করে চন্দ্র। এরা এভাবে চন্দ্র, সূর্য, পৃথিবীর অতি প্রাকৃতিক শক্তি যেগুলো আছে ওগুলাকে এরা পূজা অর্চনা করে থাকে। সুসাইন হচ্ছে ধন দৌলতের দেবী। আবার আরেকটা আছে যে কালকেম, একটা দেবতা। ওরা মনে করে যে কালকেম হচ্ছে এদেরকে মানুষের জীবন মানটিকে নিয়ন্ত্রণ করে। কি করে মৃত্যু পর্যন্ত, গারুদের মৃত্যুর কারণ হচ্ছে এই কালকেম তাদের মানুষের আত্মাটা নিয়ে যায়। মানুষকে কালকেম চাইলেই জীবন দিতে পারে, আবার কালকেম চাইলেই মৃত্যুবরণ করতে পারে। আচ্ছা, এবার তাহলে আসো গারুদের ধর্ম গেল। গারুদের ধর্ম হচ্ছে 90% খ্রিস্টান, 2% হচ্ছে মুসলিম এবং হিন্দু, 8% হচ্ছে তাদের ঐতিহ্যবাহী ধর্ম পালন করে। আর ঐতিহ্যবাহী ধর্মটা হচ্ছে কি সংসারিক। এবং সংসারিক ধর্মের যে ঐতিহ্যবাহী ধর্ম আছে তারা অতি প্রাকৃতিক শক্তিকে বিশ্বাস করে। অতি প্রাকৃতিক শক্তিকে বিশ্বাস করতে গিয়ে এরা এদেরকে নাম দিয়েছে মাইতেকে তারা যদি পূজা অর্চনা করতে পারে, খুশি করতে পারে মাইতে দেবতাদের, তাহলে এদের জীবনের সকল মনোবাঞ্ছনা পূর্ণ হবে। ওদের নিগোষ্ঠী হিসেবে গারুদের বিশ্বাস। তাহলে আমরা এখন জানবো কি গারোদের গোত্র বিভাগ। গারোরা বাসস্থানের ভিত্তিতে দুটি গোত্রে বিভক্ত। কিসের ভিত্তিতে? গারোরা বাসস্থানের ভিত্তিতে দুটি গোত্রে বিভক্ত। একটা হচ্ছে আংশিক আর একটা হচ্ছে লামাদানি। গারোদের বাসস্থানের ভিত্তিতে মনে রাখার চেষ্টা করবা, আমি কথাগুলো কিন্তু দুবার করে রিপিট করছি তোমাদের মনে রাখার সুবিধার্থে। অনেক সময় বই পড়ে অনেক কিছু বোঝা যায় না, যেটা শোনা গেলে অনেকটা বোঝা যায় এবং মনে থাকে। তোমরা যদি ক্লাসগুলো ফলো করো তাহলে অবশ্যই সেটা বুঝতে পারবে। আমি কথাগুলো দুবার করে বলছি যে বাসস্থানের ভিত্তিতে গোত্র বিভক্তি, গোত্র বিভাগ, গোত্র বিভাগ, এটা বাসস্থানের ভিত্তিতে গোত্র বিভাগ করা হয়। একটা হচ্ছে আচ্ছিক গারো আর একটা হচ্ছে লামাদানি। আচ্ছিক গারো কোনটা আর লামাদানি গারো কোনটা? লামাদানি গারোটা হচ্ছে যারা পাহাড়ের পাদদেশে সমতলে বসবাস করে। আমি প্রথমে বলছি বসবাসের ভিত্তিতে গারো নৃগোষ্ঠীকে দুটি গোত্রে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আচ্ছিক আর একটা হচ্ছে লামাদানি। আগে লামাদানিটাই বলি। লামাদানিটা হচ্ছে পাহাড়ের পাদদেশে সমতল অঞ্চলে যারা বাস করে তাদেরকে বলা হয় লামাদানি গারো। আরেকটা হচ্ছে পাহাড়ের মধ্যে গভীর অরণ্যে যারা বাস করে সেটাকে বলা হয় আচ্ছিক গারো। বুঝা গেল? একটা হচ্ছে লামাদানি আরেকটা হচ্ছে 1 নম্বর আচ্ছিক। এটা কি বাসস্থানের ভিত্তিতে এই গারোদেরকে দুইটা গোত্রে ভাগ করা হয়েছে, একটা আচ্ছিক একটা লামাদানি। লামাদানিটা হচ্ছে পাহাড়ে পাদদেশে বসবাস করে এরকম নৃগোষ্ঠী, আর আচ্ছিকটা হচ্ছে পাহাড়ের ভিতর গভীর অরণ্যে বসবাস করে, তাদেরকে বলা হয় আচ্ছিক। এখন আচ্ছিক আর লামাদানির মধ্যে আবার কয়েকটা গোত্র আছে, যেমন আচ্ছিকের মধ্যে আছে আই, আবেং এবং দেয়াত, আর লামাদানির মধ্যে আছে মমিন, মারাক, সাংমা। 3টি শ্রেণীতে আবার এই গোত্রগুলোকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আচ্ছিকরা হচ্ছে আই, আবেং, দেয়াত, আর একটা হচ্ছে মমিন, মারাক এবং সাংমা। এবার আসো এদের সামাজিক সংগঠন কি।
গোত্র গেল, ভাষা গেল, নৃগোষ্ঠী গেল। এবার আসো সামাজিক সংগঠন। সামাজিক সংগঠনের সবচেয়ে গারোরা কি আমরা জানি, গারোরা হচ্ছে মাতৃসূত্রীয় রীতি অনুসরণ করে। এই মাতৃসূত্রীয় রীতি অনুসরণ করতে গিয়ে গারোদের মধ্যে সামাজিক সংগঠন যেটা গড়ে ওঠে সেটাকে বলা হয় চাকচি। মাতৃসূত্রীয় রীতি অনুসরণ করে যে জনগোষ্ঠী এদের মধ্যে বাস করে সেটা হচ্ছে চাকচি। বৃহৎ মাতৃসূত্রীয় দল, এই গোত্রের নাম হচ্ছে চাকচি। আর চাকচি অর্থ হচ্ছে আত্মীয়তা বা জ্ঞাতি সম্পর্ক, আত্মীয় বা জ্ঞাতি সম্পর্ক। এই চাকচির থেকে কিছু চাকচির বৈশিষ্ট্য, চাকচি গোত্র আবার কয়েকটি ছোট ছোট কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী নিয়ে আরেকটা ক্ষুদ্র গোত্র তৈরি হয়েছে, যেটাকে বলা হয়, যেটার নাম হচ্ছে মাচং। আবার মাচংয়ের অধীনে আবার কিছু ছোট ছোট গোত্র থাকে, সেটাকে বলা হয় মাহারি। বৃহৎ গোষ্ঠীর নাম হচ্ছে চাকচি, আর চাকচির অধীনে ছোট ছোট কিছু গোত্র নিয়ে থাকে কি মাচং, আর মাচংয়ের অধীনে ছোট ছোট গোত্র নেওয়া হয় মাহারি। এটা যখন শর্ট কোশ্চেন আসে তখন ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা প্রায় সময় ভুল করে যে গোত্র বিভক্তি করতে গেলে যে গারোদের গোত্রের নাম কি, তখন এরা বলে থাকে মাহারি। মাহারি না, এদের পুরো গোত্রটার নাম হচ্ছে চাকচি। চাকচির অধীনে যেগুলা থাকে, চাকচির অধীনে থাকে মাচং, থাকে মাহারি। তাহলে গোত্র প্রধানের নাম হচ্ছে চাকচি। তাহলে এখন আসো গারোদের গোত্র গেল, এবার আসো গারোদের পরিবার ব্যবস্থা এবং বিবাহ রীতি। গারোদের পরিবার ব্যবস্থাটা যেটা আমরা চাকমাতে পড়েছিলাম, কি চাকমাতে পড়েছিলাম এরা পিতৃতান্ত্রিক বা পিতৃসূত্রীয়। আর এখানে গারোদের জীবনধারাটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এখানে হচ্ছে মাতৃতান্ত্রিক এবং মাতৃসূত্রীয়। মাতৃতান্ত্রিক বলতে মায়ের শাসন, এবং মাতৃসূত্রীয় বলতে যে পিতার বা মাতার যে সম্পদের উত্তরাধিকার হয় মা থেকে মেয়েতে, নাম যশ প্রতিপত্তি যেগুলো থাকে এবং সম্পদের উত্তরাধিকার বিশেষ করে সেগুলো হয় মা থেকে মেয়েতে। এটা গেল পরিবার ধরন ব্যবস্থা, যে এরা মাতৃসূত্রীয় রীতি অনুসরণ করে, এবং এখানে মা থেকে মেয়ে হলেই সম্পদের উত্তরাধিকার হয় না। এখানে যদি একটা পরিবারে 3টা মেয়ে থাকে তাহলে বড় 2 মেয়ে কিন্তু সম্পদের উত্তরাধিকার হবে না। এদেরকে বলা হয় এগেট। এগেট অর্থ হচ্ছে উত্তরাধিকার, মানে এরা সম্পদের উত্তরাধিকার হবে না। 3টা কন্যা থাকলে বা 2টা কন্যা থাকলে যে ছোট যে কন্যা, সেই কন্যা কিন্তু সম্পদের উত্তরাধিকার হয়ে থাকে। আর গারোদের ভাষায় সবচেয়ে ছোট এই কন্যাকে বলা হয় নোকনা। সবচেয়ে ছোট কন্যাকে বলা হয় নোকনা। আর নোকনার স্বামীকে বলা হয় নোক্রম। কে পাবে? নোকনা। কিন্তু বড় যে 2 কন্যা থাকবে, বিয়ে করলে এদের রীতি অনুযায়ী মেয়েরা বাবার গৃহেতে বা মাতৃবাস রীতি এরা অনুসরণ করে। মানে বিয়ের পর যদি মেয়েরা মার ঘরে বা বাবার ঘরে যদি বসবাস করে তাহলে মাতৃবাস রীতি অনুসরণ করা হয়। এটাকে বলা হয় মাতৃবাস, যেহেতু মায়ের ঘরে থাকে। এখানে বড় 2 কন্যা চাইলে অন্যত্র চলে যেতে পারে এবং চলে যেতে বাধ্য, যেহেতু এরা সম্পদের উত্তরাধিকার হবে না। এক্ষেত্রে যে ছোট যে কন্যা আছে, এই ছোট কন্যাই হবে সম্পদের উত্তরাধিকার। আর ছোট কন্যা সম্পদের উত্তরাধিকার হবে, এমনকি সে তার বৃদ্ধ পিতামাতাকে দেখতে বাধ্য। তার স্বামীকে কি বলা হয়? নোকরম। বুঝে গেল? তাহলে আমরা জানলাম এরা মাতৃসূত্রীয় রীতি অনুসরণ করে। মাতৃসূত্রীয় রীতি অনুসরণ করতে গিয়ে মা থেকে সম্পদের উত্তরাধিকার কে ভোগ করে? পরিবারে কনিষ্ঠ কন্যা সম্পদের উত্তরাধিকার হয়। সম্পদের উত্তরাধিকার হয় বলে এদেরকে বলা হয় নোকনা, স্বামীকে বলা হয় নোক্রম। তবে মা সম্পদের উত্তরাধিকার হলেও ব্যবস্থাপনা কিন্তু তার বাবারা থাকে, বাবারা এতটা ফেলনা নয়। আচ্ছা, এখন আমরা জানলাম যে গারোদের পরিবার ব্যবস্থা। এখন আমরা জানি গারোদের বিবাহ ব্যবস্থা। গারোরা সাধারণত প্যারালাল কাজিনটা নিষিদ্ধ। এদের চাচাতো খালাতো ভাই বোনের মধ্যে বিয়েটা হয় না। এদের মধ্যে ক্রস কাজিন বিবাহটা অনুমোদিত আছে,
এমনকি তাদের মধ্যে কি বহুশ্রী বিবাহ রীতিও প্রচলিত আছে। আর বহুশ্রী বিবাহ রীতি প্রচলিত থাকতে গিয়ে এদের মধ্যে একটু একটু শুনতে অন্যরকম লাগে যে একই মায়ের পেটে দুই বোন পাশাপাশি এক স্বামী নিয়ে থাকতে পারে, এই রীতিটা এদের মধ্যে আছে। তার মানে কি জানলাম যে এদের মধ্যে যে প্যারালাল কাজিন বিবাহটা হয় না, এদের মধ্যে হচ্ছে ক্রস কাজিন বিবাহ অনুমোদিত। চাচাতো খালাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হয় না, এরা ফুফাতো মামাতো ভাই বোনদের মধ্যে বিয়ে অনুমোদিত হয় এবং বহুশ্রী বিবাহ রীতি অনুমতি হয়। এদেরকে বরপক্ষকে কোনো পক্ষকে কোনো প্রকার যৌতুক দিতে হয় না কিংবা পণ দিতে হয় না। ছেলে পক্ষ কোনো যৌতুক পায় না, মেয়ে পক্ষকেও কোনো প্রকার পণ দিতে হয় না। আর এদের বিবাহ বিচ্ছেদ খুব একটা হয় না, তবে বিবাহ বিচ্ছেদ হলে কি সালিশ দরবারের মাধ্যমে বিবাহ বিচ্ছেদটা হয়ে থাকে। আর এই তো গেল এদের মধ্যে আবার বিধবা বিবাহ রীতিটাও প্রচলিত আছে। আচ্ছা, গারোদের খাদ্যাভ্যাস একটু জানি। গারোরা হচ্ছে ভাত মাংস সবজি সবই খায়। এদের তৈরি একটা মদ হচ্ছে প্রধান পানীয়। এই পানীয়টা এরা সব সময় উৎসব আয়োজনে এটা করে থাকে, যেটাকে এরা বলে পাঁচই। এবং এটা এরা বাঁশের কচি বাঁশের তৈরি খাবার এরা তৈরি করতে বেশি পছন্দ করে, খাবার খেতে বেশি পছন্দ করে। এরা মাছ মাংস শুকরের মাংস হরিণের মাংস সব কিছু এরা খেতে পছন্দ করে। শুটকি মাছের তরকারিও এরা খায়। এদের অর্থনীতি হচ্ছে জুম চাষ। জুম চাষ যদিও এখন সরকার নিষেধাজ্ঞা করার পরে 1950 সালের পর থেকে এরা জুম চাষ থেকে সরে আসছে, এরা হাল চাষে অভ্যস্ত। এরা বিভিন্ন ধরনের কৃষিজ ফসল উৎপাদন করে থাকে, ধান গম ভুট্টা পাশাপাশি বিভিন্ন সবজি এরা চাষ করে থাকে। বিভিন্ন ফল বিক্রিত করে, নিজেদের পোশাক নিজেরাই বুনন করেন। এদের পোশাক আশাকের কথা একটু বলে, যেটা পোশাক আশাকের মধ্যে এরা ধুতি বেশি পরে, কিন্তু এদের একটা প্রিয় পোশাক হচ্ছে নেংটি, যেটাকে বলা হয় এরা গান্ধী কন্যা। এরা এটা বেশি পছন্দ করে। মেয়েরা পুরুষরা মাথায় পাগড়ি বাঁধে, আর মেয়েরা নিচে আবৃত লেহেঙ্গা পরে, উপরে ব্লাউজের মতো কাপড় পরে, যেটা এদের ঐতিহ্যবাহী পোশাক। গান্ধী কন্যা গান্ধী বলা হয়। আর এদের পোশাক গেল, এদের খাদ্যাভ্যাস গেল, এদের বাসস্থান এরা কখনো পাহাড়ি উপত্যকায় এরা বসবাস করে, কখনো যে পাহাড়ি গভীর অরণ্যে ওরা বসবাস করে থাকে। এদের বাসস্থানের ঘর বাড়ি দরং, যেগুলো পাহাড়ে বসবাস করে তারা একটু মাচার উপরে ঘর বাড়ি তৈরি করে। আর যারা নিচে থাকে তাদের একটু নিচে বসবাস যারা করে তারা উপরে ঘর বাড়ির তুলনায় নিচে গাছ বাঁশ ছন এগুলো দিয়ে ঘর তৈরি করে, লম্বা আকারে ঘর তৈরি করে, যেখানে এরা সবাই মিলে বসবাস করে। আর হচ্ছে এদের এদের উৎসবের মধ্যে আসছে এরা একটা জুম চাষে প্রতিটা অনুষ্ঠান করে। এদের অনুষ্ঠানের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে ওয়ানগালা। এই ওয়ানগালা অনুষ্ঠানটা উৎসবটা এরা করে জুম চাষের ফসল যে হয় সেটা ঘরে তোলার পরে ওয়ানগালা অনুষ্ঠানটা করে। ওয়ানগালা অনুষ্ঠান উৎসব না হওয়া পর্যন্ত এরা জুম চাষ থেকে যে ফসল এরা পায় সেই ফসলটা এরা কেউ ভোগ করে না, কিংবা সেই ফসলটা ওরা কেউ গ্রহণ করে না। এরা ওয়ানগালা উৎসবের মধ্য দিয়ে এই ধরনের জুম চাষ থেকে যে ফসলটা পাবে সেটা তারা গ্রহণ করে এবং সেটা খায়, ব্যবহার করে। এদের অন্ত্যেষ্টিক্রিয়ার কথা না বললেই নয়। অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে আমরা চাকমাদের যেমনটা জেনেছি যারা বুধবারে মৃতদেহ পোড়ায় না, তেমনি গারোদের মধ্যে আছে এরা মৃতদেহ পোড়ায়, কিন্তু একদিন এক রাত মৃতদেহটাকে রেখে দেয়। তারপর মৃতদেহকে এরা গোসল দেবে, গোসল দিয়ে কাপড়ে মুড়িয়ে সাদা কাপড়ে মুড়িয়ে রেখে দেবে, একটা বাঁশের মাচার উপর রেখে দিবে। রেখে দেওয়ার পর মাথার কাছে খাবার দিবে, অর্থ দিবে, কাপড় দিবে, দিয়ে রেখে দেয়। রাখার পরে একদিন এক রাতের পরে একটা রাতে এরা মৃতদেহ পোড়ায়, দিনের বেলা পোড়ায় না। রাতে যখন মৃতদেহ পোড়ায়, পোড়ানো ছাইগুলো করে কি এরা জমিতে ফেলে দেয়
এদের ধারণা এই ছাই যদি জমিতে ফেলা হয় তাহলে জমির উর্বরতা বাড়বে। আর হাড় গুড় যেগুলো থাকে সেগুলো একটা পাত্রে রেখে ঘরে কোণে রেখে দেয়। এই তো গেল গারুদের অন্ত্যেষ্টিক্রিয়া। আচ্ছা, আমি গারুদের অন্ত্যেষ্টিক্রিয়াও বলে ফেলেছি। আমরা আগামী যেহেতু সময় শেষ, সময় স্বল্পতার কারণে আমি আরো বড় করে বলতে পারতাম, তোমাদের সুবিধার্থে আমি আরো ছোট করে নিয়েছি সময় স্বল্পতার কারণে। এটা বেশ বড় টপিক, তোমরা বই পড়বা আর ক্লাসটা ফলো করবা। আমরা আগামী ক্লাসে নতুন আরেকটা নৃগোষ্ঠী, কারণ এখানে অনেকগুলো নৃগোষ্ঠী আছে যেগুলো একটা নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করতে গিয়ে আমার একটা দিন চলে যায়, আধা ঘন্টা সময় চলে যায় ক্লাসের। আমি আর একটা ক্লাস নিব, চেষ্টা করব আরো 2টা নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করতে। তোমরা সেদিন প্রস্তুতি নিয়ে রাখবা। আশা করি তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।